স্বাগতম জানাইছো ৰণসিঙা অনুষ্ঠানলৈ আৰু মই ঐতিহ্যমণ্ডিত কাছাৰ জিলাৰ সদৰ শিলচৰ চহৰত বৰাক উপত্যকাৰ প্ৰাণকেন্দ্ৰ দক্ষিণ অসমৰ প্ৰধান চহৰ অসমৰ এখন ঐতিহ্যমণ্ডিত গৌৰৱ উজ্জ্বল দীঘলীয়া দিন ধৰি নিজৰ ঐতিহ্যৰে নিজৰ স্বাভিমানেৰে জীয়াই থকা জিলিকি থকা এখন চহৰ আৰু এই সমষ্টি লোকসভা সমষ্টি এই চহৰখনৰ নামেৰে হৈছে শিলচৰ লোকসভা সমষ্টি আৰু এই সমষ্টিটো এইবাৰ নতুনকৈ সমষ্টি পুনৰ্গঠনৰ পাছত সংৰক্ষিত হৈছে গতিকে সংৰক্ষিত এটা সমষ্টি হৈছে বৰাক উপত্যকাৰ আন এটা সমষ্টি আছিল কৰিমগঞ্জ যেটো সংৰক্ষিত সমষ্টি আছিল সেই সমষ্টি সংৰক্ষণ মুক্ত হৈছে আৰু এই দুটা সমষ্টিৰ নিৰ্বাচনক লৈ মই দেখিছো বৰাক উপত্যকাত নিৰ্বাচনী উত্তাপ গতিকে এই সমগ্ৰ ৰাইজৰ উৎকণ্ঠা ইয়াৰ লোকসকলৰ মনৰ ভাৱ কেনে ধৰণৰ ৰাজনীতি কৰিব বিচাৰে কেনে ধৰণৰ প্ৰাৰ্থীৰ পৰা আশা কিমানখিনি ইতিমধ্যে আশা পূৰণ হৈছে বৰাকত আৰু কিমানখিনি এই যি এলেকাটোত বাকি আছে আপোনালোকৰ আশা পূৰণ হ'বলৈ সেয়া অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ হ'ব মই আহিব বিচাৰিছো ইয়াত প্ৰধান যি তিনিগৰাকী প্ৰাৰ্থী ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী তথা ৰাজ্যৰ এজন কেবিনেট মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া তেখেতে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে সূৰ্যকান্তি সৰকাৰ ডাঙৰীয়া কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তেওঁ এজন কংগ্ৰেছৰ নেতা আৰু দীৰ্ঘদিন ধৰি কংগ্ৰেছৰ সংগঠন কৰি আহিছে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে আৰু এটা সময়ৰ AIDFৰ সাংসদ ৰূপে কাৰ্যনিৰ্বাহ কৰা ৰাধেশ্যাম বিশ্বাস কৰিমগঞ্জৰ পৰা আনি ইয়াত তৃণমূল কংগ্ৰেছত যোগদান কৰাৰ পাছত প্ৰাৰ্থিত্ব দিছে মূলতঃ এই তিনিজন প্ৰাৰ্থী মূল প্ৰতিদ্বন্দ্বিতা থাকিব পাৰে বুলি ধাৰণা কৰা হৈছে অৱশ্যে তাৰ উপৰিও আন কেইবাজনো প্ৰাৰ্থী আছে তেওঁলোকেও নিজা নিজা শক্তিৰে চেষ্টা কৰিছে নিৰ্বাচনী এই যি ৰণক্ষেত্ৰত নামি ৰাইজৰ পৰা মৰম চেনেহ ভোট আদায় কৰিবৰ বাবে আৰু প্ৰচাৰ চলিছে মোৰ সৈতে ইয়াত বিজেপি কংগ্ৰেছ বিভিন্ন ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধি তথা বাও দলৰ প্ৰতিনিধি বিভিন্ন বৰাক উপত্যকাৰ গণতান্ত্ৰিক সংগঠন ছাত্ৰ সংগঠন ৰাইজৰ জনতাৰ সংগঠনৰ প্ৰতিনিধি উপস্থিত আছে আৰু বিশিষ্ট নাগৰিকসকল উপস্থিত আছে এই অঞ্চলটোৰ বিভিন্ন জনমত তথা বিভিন্ন ধৰণৰ ৰাইজৰ মতামতৰ গুৰি ধৰোতা দিক নিৰ্ণয় কৰোতা ব্যক্তিসকল উপস্থিত আছে সকলোৰ ওচৰলৈ মই যাম আৰু মই প্ৰথমতে যাব বিচাৰিছো ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰতিনিধিৰ ওচৰলৈ মই প্ৰথমতে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ হৈ যদি বক্তব্য ৰাখে তেনেহলে মই বিজেপিৰ কোনো এজন ব্যক্তিৰ ওচৰলৈ যদি যাওঁ কোনে ক'ব ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পৰা আপুনি কওক হয় আপুনি এজন ভাৰতীয় জনতা পাৰ্টিৰ জ্যেষ্ঠ নেতা প্ৰচাৰ অভিযানত ব্যস্ত হৈ আছে আপোনালোকৰ প্ৰাৰ্থী কিয় ভোট দিব লাগে এটা দুটা কাৰণ আছে এটা হল আমাৰ প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া যি ডেভেলপমেণ্ট সবকা সাথ সবকা বিকাশৰ যি মন্ত্ৰ আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যি ডেভেলপমেণ্টেল কাম চলি আছে এই দুটা কামৰ চাই এই ৰাইজে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থীক ভোট দিব আৰু মোৰ সৈতে কংগ্ৰেছৰ এজন প্ৰতিনিধি উপস্থিত আছে আপুনি প্ৰদেশ কংগ্ৰেছৰ এজন জ্যেষ্ঠ নেতা আপোনালোকৰ প্ৰাৰ্থী আছে আৰু প্ৰতিদ্বন্দ্বিতাত মই দেখিছো মূল দৌৰত তেখেতে শক্তিশালী যি প্ৰচাৰ অভিযান চলাই আছে কিয় ভোট দিব লাগে আপোনাৰ প্ৰাৰ্থীক কিয় ভোট দিব লাগে চাওক লাষ্ট ইলেকশ্যন আমি যেটো দেখিছিলো নৰেন্দ্ৰ মোদীক সন্মুখত ৰাখি পেলাই নিৰ্বাচন হৈছিলে আজি নৰেন্দ্ৰ মোদীৰ মুখখন কেলে সন্মুখত নাই নৰেন্দ্ৰ মোদীৰ যেটো শ্লোগান আগলি বাৰ 400 কা পাৰ যে 400 পাৰ যিবিলাক সমীক্ষা আহি আছে সেইবিলাক সমীক্ষাই গম পাইছে নৰেন্দ্ৰ মোদী যিবিলাক বাউতাবাজি গোটেই ভাৰতবৰ্ষত আজি যেটো দ্ৰব্য মূল্য বৃদ্ধি তাৰ পিছত তেওঁৰ যিবিলাক কমিটমেন্ট আছিলে আপোনাৰ কালাধন ব্লেক কালাধন তাৰ পিছত আপোনাৰ চাকৰি তাৰ পিছত আপোনাৰ আনএমপ্লয়মেন্ট প্ৰাইস ৰাইজ গোটেই ভাৰতত একেবাৰে এক্সট্ৰিম পৰ্যায়ত গুচি গৈছে এইবাৰ মানে পৰিৱৰ্তন আৰু লগতে অসমৰ যেটো ফাৰ্ষ্ট ফেজৰ ইলেকশ্যন হৈছে সেই ফাৰ্ষ্ট ফেজৰ নিৰ্বাচন আপোনালোকে নিজে চেনেলৰ জৰিয়তে আপোনালোকে নিজে গম পায় আৰু 26 তাৰিখত যেটো হ'ব এটো খেলটো চলি আছে খেলটো হ'ব দুটা দলৰ মাজত কিন্তু এটা কথা কৈছো ৰেফাৰীৰ ভূমিকাত আছে এই ৰাইজ আছে ৰেফাৰীৰ ভূমিকাত দুটা দলৰ মাজত যেতিয়া খেল হয় যদি কোনোবাই ফাউল কৰে ৰেফাৰীয়ে ইয়েলো কাৰ্ড দেখুৱায় তাৰ পিছত কি হয় লাল কাৰ্ড দেখুৱাই পেলাই মাঠৰ পৰা মানে হেৰি কৰি দিয়ে কৰিমগঞ্জটো আমাৰ 100% নিশ্চিত 100% নিশ্চিত কৰিমগঞ্জ লোক জিকিব আৰু শিলচৰতো আমি জিকিম ধন্যবাদ জনাইছো মই আকৌ এবাৰ আহিম মই এটা অসমৰ মুখ্যমন্ত্ৰী তেওঁ নিজৰ পাৰফৰমেন্সৰ ওপৰত তেওঁ নিজৰ কলিগ অতুল বৰা তেওঁৰ পাৰফৰমেন্সৰ ওপৰত যেটো ৰিজেন্টমেন্ট প্ৰকাশ কৰিছে তো আমাৰ জয় ইয়াতো নিশ্চিত বিজেপিৰ পৰা কোনোবা উত্তৰ দিব
একচুৱেলি তেওঁ যিটো কৈছে তেওঁৰ কথাবিলাক তেওঁ লিডাৰবিলাকে নামানে, সেইকাৰণে কংগ্ৰেছ এৰি সুস্মিতা দেৱ গুচি গ'ল, গৌতম ৰায় গুচি গ'ল, দীনেশ প্ৰসাদ গোলাৰ ল'ৰা ৰাজদীপ ৰায় তেওঁ গুচি গ'ল, এতিয়া কমলাক্ষ দে এজন আছিলে তেওঁ আজি বিজেপিত আহিবলৈ ৰখি আছে। তো এইবিলাক কথা তেওঁ যিবিলাক কথা কৈছে তেওঁৰ কথা তেওঁ লিডাৰবিলাকে নামানে, ৰাইজে কেনেকুৱা মানিব এই কথাটো? অসমৰ মানুহে শিলচৰ কৰিমগঞ্জ বৰাকবেলিৰ মানুহে আমাৰ মুখ্যমন্ত্ৰী আৰু আমাৰ প্ৰধানমন্ত্ৰীৰ যি ডেভেলপমেণ্টেল কাম সেই কামত বিশ্বাস ৰাখি আগন্তুক আমাৰ 26 এপ্ৰিলক আমাক ভোট দিব, এইটো আমি খটাং ক'ব পাৰোঁ। আপুনি হওক, আজি যে কৈছে দলৰ লিডাৰবিলাক গৈ আছে, আজি যিজন মুখ্যমন্ত্ৰী তেওঁ আগত কোনটো দলৰ আছিলে? কংগ্ৰেছৰে মুখ্যমন্ত্ৰী মানে কংগ্ৰেছৰ মন্ত্ৰী আছিলে। আজি চাওক কেজৰিৱাল বিৰোধী কণ্ঠ, কেজৰিৱালক জেলত সোমাই দিছে। চাওক পাঞ্জাৱৰ মুখ্যমন্ত্ৰী, সেইফালে চাওক ঝাৰখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী। বিৰোধী গণতন্ত্ৰত বিৰোধী থাকিব লাগে, কিন্তু বিৰোধী কণ্ঠটো যেনেকুৱা ৰোধ কৰিছে সেইকাৰণে ভাৰতৰ জনগণে আজি মানে সবকা সাথ সবকা বিকাশ जो है ये স্লোগান খতম हो गया, पूरा हिंदुस्तान का आदमी समझ गया। মই আকৌ আহিম আপোনাৰ ওচৰলৈ, এইফালৰ পৰা কোনোবাই ক'ব বিচাৰিছে? আপুনি এটা ভাল কুৱেশ্যন কৰিছে যে ভাৰতীয় জনতা পাৰ্টি আমাৰ কেণ্ডিডেটক কিয় ভোট দিব লাগে। ভাৰতীয় জনতা পাৰ্টি ডেভেলপমেণ্টৰ ওপৰত এইবাৰ ইলেকশ্যনত গৈ আছে। শিলচৰৰ এই কেণ্ডিডেট বা অসমৰ বা ভাৰতবৰ্ষৰ যিমান কেণ্ডিডেট আমাৰ আছে, এই কেণ্ডিডেটবিলাকক মানুহজনে ভোট দিব, এইটো কিন্তু তেওঁলোকে ডিচাইডেড। কিয় কাৰণে ডিচাইডেড মই আপোনালোকে কৈছোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টি মানুহ এই কাৰণে ভোট দিব উজ্জ্বলা যোজনাৰ কাৰণে, ভাৰতীয় জনতা পাৰ্টি এই কাৰণে ভোট দিব জল জীৱন মিছনৰ কাৰণে, ভাৰতীয় জনতা পাৰ্টি এই কাৰণে ভোট দিব শিলচৰৰ কাছাৰ কেঞ্চাৰ হস্পিটেল এটা নতুন টাটাৰ কেঞ্চাৰ হস্পিটেল হৈছে এইটোৰ কাৰণে, ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰণে এই কাৰণে ভোট দিব যে দুধপাতিল ইমান দিন এটা পিছপাল আমাৰ এটা জাগা আছিলে, এই এটা নতুন ব্ৰিজ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা কৰিছে এই ডেভেলপমেণ্টৰ কাৰণে, ভাৰতীয় জনতা পাৰ্টিক ভোট দিব প্ৰাইম মিনিষ্টাৰ আৱাস যোজনাৰ কাৰণে, ভাৰতীয় জনতা পাৰ্টি ভোট দিব অৰুণোদয়ৰ কাৰণে, ভাৰতীয় জনতা পাৰ্টি ভোট দিব আয়ুষ্মান কাৰ্ডৰ কাৰণে, ভাৰতীয় জনতা পাৰ্টিক ভোট দিব আমাৰ GC কলেজ যিটো কলেজ আছিলে এইটো ইউনিভাৰ্চিটি তেওঁলোকে আমি প্ৰমোট কৰিছোঁ এইটোৰ কাৰণে, ভাৰতীয় জনতা পাৰ্টিক মানুহে ভোট দিব যে শিলচৰ মেডিকেল কলেজত 10খন ICU বেড আছিলে এইটো 100 ICU বেড হৈছে, ভাৰতীয় জনতা পাৰ্টি ভোট দিব 10 বছৰ আমি শিলচৰৰ পৰা ব্ৰড গেজ ট্ৰেইনত যাব পৰা নাই, 10 বছৰ কংগ্ৰেছৰ চৰকাৰৰ পিছত যেতিয়া নৰেন্দ্ৰ মোদী আহিল 6 মাহৰ ভিতৰত আমি কিন্তু আজি বহি দিল্লী, চেন্নাই এবং ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তত যাব পাৰিম, এই কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টি ভোট। এইফালৰ পৰা ক'ব বিচাৰিছে? চাওক, আমাৰ বিজেপিৰ নেতাসকলে কেইবাগৰাকী কথা কৈছে। প্ৰথমতে আমাৰ নেতাই আমাৰ কথা নামানে, এইটো এটা মই তেওঁলোকক কাউণ্টাৰ দিছোঁ। আমাৰ বিজেপিৰ যিবিলাক গ্ৰাছৰুট লেভেলৰ কৰ্মী আছে তেওঁলোকৰ কাৰণে আমাৰ এক বাল্টি সমবেদনা থাকিল। মুখ্যমন্ত্ৰীকে ধৰি পেলাই গোটেই মন্ত্ৰীসভাৰ 99% মন্ত্ৰী আমাৰ কংগ্ৰেছ দলত আছিলে, এইটো এটা স্পষ্ট ক্ৰিষ্টেল ক্লিয়াৰ। আমি কংগ্ৰেছ দল নেতা বনাই পেলাই তেওঁলোকক ছাপ্লাই দিওঁ আৰু সেইজন নেতাবিলাক তাতে গৈ নেতৃত্ব দি আছে। আজি চাওক আমাৰ বাচ্চাদা আমাৰ দাদা হয়, তেওঁ আমাৰ কংগ্ৰেছ দলতে আছিলে, আমি তাত নেতা বনাইছো, নেতা বনাই পেলাই বিজেপিত পঠাইছো, এই কাৰণে আজি গৈ নেতৃত্ব দি আছে। আমাৰ ভাল লাগে, বহুত ভাল লাগে যেতিয়া বাচ্চাদা নেতৃত্ব দিয়ে, আমাৰ চিনাৰটো চৰা হৈ যায় আৰু চৰা হৈ পেলাই আমাৰ দাদাক দেখিবলৈ আমাৰ বহুতেই ভাল লাগে, এইটো কথা। মই আহিছোঁ, এফালে আহিছোঁ, আপুনি কিবা ক'ব? আপনি যখন প্রথম প্রশ্ন করলেন ঝলক বাবুকে যে কেন ভোট দেবে, উনি বলেন মোদির জন্য ভোট দেবে। সাহস হয়নি বলার জন্য যে একজন মন্ত্রী 8 বছর থেকে আছেন উনার কার্যের জন্য ভোট দেবে, উনার সাহস হয়নি। কারণ আমরা জানি আজকে কেন ভোট দেবে না বিজেপিকে, আমি এটার জন্য বলছি। এই জন্য দেবে না যে 2014 ম্যানিফেস্টোতে ব্রড এই যে মহাসড়ক আছে ইস্ট ওয়েস্ট করিডোর বলা হয়েছিল 1 বছরে শেষ করা হবে, 10 বছরে ফেল করেছে, এর জন্য ভোট দেবে না। সেকেন্ড হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন 2021-এ ইলেকশন ম্যানিফেস্টোতে যে বরাকের যুবক যুবতীরা গ্রেড 3 গ্রেড 4 চাকরি বরাকের ছেলেমেয়েরা পাবে, সেটা মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি বলেছেন এটা অসম্ভব, এটা পারা যায় না, এর জন্য বরাকের যুবক যুবতীরা বিজেপিকে ভোট দেবে না। সাথে মূল্যবৃদ্ধি, লাস্ট সর্বানন্দ সোনোয়ালের সময় যে ম্যানিফেস্টো ছিল বলা হয়েছিল বরাকে 5টা ব্রিজ হবে, আজকে প্রায় 7 বছর হয়ে গেছে,
দুটা ব্রিজ হয়েছে, এখন বাজেটে ব্রিজ কমিয়ে দেওয়া হয়েছে। আমরা বরাকের লোক, কাছাড়ের লোক, আমরা কোনোদিন দাবি করিনি যে আমাদের চিড়িয়াখানা লাগবে। আসামে কোনো জায়গায় চিড়িয়াখানা দেওয়া হয়নি, আমাদেরকে চিড়িয়াখানা দেওয়া হয়েছে। এই চিড়িয়াখানার প্রতিবাদে আমাদের কাছাড়ের লোকরা ভোট দেবে। মই বিজেপিৰ প্ৰতিনিধিৰ ওচৰলৈ লৈ যাম। বিষয় কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ বিষয় উপস্থাপন কৰিছে, দুজনে কৰিছে। যে বিষয়ে উনি কথা বললেন যে ম্যানিফেস্টোর বিষয়টা, ভারতীয় জনতা পার্টির রাজনীতি এই বিষয় নিয়ে করে জন্মসূত্রে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে আসছিল। যে ম্যানিফেস্টোতে যেগুলা বিষয় ছিল একটা একটা বিষয়কে পরিপূর্ণ করার কাজ ভারতীয় জনতা পার্টি করে। এরকম কোনো রাজনীতি ভারতীয় জনতা পার্টি করেনি। যে বিগত দিনের কংগ্রেস সরকারের আমলে আমরা দেখেছি 1000 কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছিল বরাক উপত্যকার জন্য, কিন্তু 1000 কোটি টাকা কি 1 টাকারও কোনো কাজ করার উন্নয়নের কাজ আমরা কংগ্রেস আমলে ভালো করে দেখতে পাইনি। কংগ্রেস সরকারের আমলে বলা হয়েছিল বরাকের মাটি খারাপ, তার জন্য রাস্তাঘাট ভালো হবে না, কিন্তু বিজেপি সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি বরাক উপত্যকার রাস্তাঘাটের অনেকটা উন্নতি হয়েছে। আর যে মহাসড়কের কথা বলা হয়েছিল, এই মহাসড়ককে মহাতাপ্পা বলে যারা বলেছিলেন, আজকে ওনারা এই কথা জিজ্ঞেস করার ওনাদের কোনো অধিকার নেই, কারণ ভারতীয় জনতা পার্টি এই মহাতাপ্পাকে মহাসড়কে পরিপূর্ণ করবে এই লক্ষ্য নিয়ে কাজ করে। আজকের দিনে 85% কাজ মহাসড়কের ভারতীয় জনতা পার্টির সরকারের জন্য করা হয়েছে। আর যে কথা ওনারা বলছিলেন যে কংগ্রেসের মধ্যে থেকে নেতা বানিয়ে দেওয়া হয়, উনারা নেতা বানাতে পারেন কিন্তু উনাদেরকে প্রপার ইউটিলাইজ করার কাজ উনারা জানেন না। আজকের দিনে আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমি বলতে পারি, উনি যেভাবে বলছেন ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী বলতে পারবেন না যে পরিমল শুক্লবৈদ্যকে ভোট কেন দেওয়া হবে। আমি কংগ্রেস কর্মী নয়, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী। আমি বলতে পারবো ভারতীয় জনতা পার্টির আমাদের কাছে নেতা আছে, ভারতীয় জনতা পার্টির কাছে নরেন্দ্র মোদীজির মতো নেতা আছে, তার জন্য নরেন্দ্র মোদীজির নামে আমরা ইলেকশন লড়তে পারবো, কারণ আমাদের সংগঠন এতটা শক্তিশালী। আপনাদের কাছে কোনো নেতা নেই বলে আজকের দিনে রাহুল গান্ধী রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরেও জনগণের সাথে মন জুগাতে পারছে না, জনগণের সাথে একত্রিত হতে পারছেন না। তার জন্য আজকের দিনে ওনাদের কংগ্রেস যে কোনো জায়গায় ক্যান্ডিডেটকে দেখতে পারবেন ওনারা দিশাহারা, ওনাদের কোনো কাজ করছে কিভাবে ওনারা ইলেকশন নির্বাচনে লড়বেন তাও ওনাদের জানা নেই, তার জন্য ওনারা এরকম আবুল তাবুল করছেন। আমরা বলতে পারি আমাদের শিলচর লোকসভা সমষ্টির তিনি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয় 3 লাখের অধিক ভোটে এখান থেকে জয়যুক্ত হবেন। হয়, মই এগৰাকী মহিলা প্ৰতিনিধিৰ ওচৰলৈ আহিছোঁ, আপুনি ক'ব বিচাৰিছে? নমস্কার। এখানে সবাই তো বললেন, আপনি একটা প্রশ্ন করেছেন কেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া হবে। আমি বলবো কেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া হবে না, কারণ আজকে যে আসামে ভারতীয় জনতা পার্টিকে একজন বাঙালি এনেছেন, বাঙালির হাত ধরে ভারতীয় জনতা পার্টি আসামে এসেছে, কিন্তু আজকে আসামে বাঙালিদের অস্তিত্ব একদম, বাঙালিরা বঞ্চিত, নিপীড়িত এবং লাঞ্ছিত। এইটার কারণ ডিটেনশন ক্যাম্প। নরেন্দ্র মোদী বলেছিলেন ডিটেনশন ক্যাম্প ধূলিসাৎ করে দেব, নরেন্দ্র মোদী বলেছেন ডিটেনশন ক্যাম্প ধূলিসাৎ করে দেব। বাবা, ডিটেনশন ক্যাম্প তো আরো বড় করে বানানো হয়েছে। 2021-এর নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে আমাদেরকে ভোট দিন, আমরা এনআরসিতে যারা রিলিজ হয়নি তাদেরকে রিলিজ করে দিব। উল্টা এনআরসি তো বাদই দিন, বায়োমেট্রিকটুকু পর্যন্ত ওরা লক করে রেখেছে, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে বায়োমেট্রিক রিলিজ করা হবে। কেন করা হয়নি? সেই জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট না দেওয়া। দ্বিতীয়, বরাকের ছেলেমেয়েদের কি উন্নতি হয়েছে? যে একটা কাগজ কল ছিল এটাও বন্ধ। ইন্ডাস্ট্রি এনেছে বরাকের ছেলেমেয়েদের জন্য, বরাকের ছেলেমেয়েরা কেন বাইরে গিয়ে কাজ করবে? কেন করবে? ভারতীয় জনতা পার্টি কি করেছে? রাস্তা দিয়ে ভাত খাবে মানুষ, রাস্তা হলে কি হবে? ভাত খাবে। উজ্জ্বলা গ্যাস দিয়ে কি হবে? উজ্জ্বলা গ্যাস দিয়ে দিল আর এদিকে মূল্য বৃদ্ধি করলো। চাউল দিয়ে কি হলো? ফ্রি চাউল দিয়ে কি হলো? অরুণোদয় দিয়ে কি হলো? অরুণোদয় মাত্র 1200 আর 2000 টাকা দিয়ে কি হলো? পুরো মাসের খরচ এখন 25,000 টাকা। কেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া হবে? ডিটেনশন ক্যাম্পের জন্য, বাঙালি নিপীড়িত হওয়ার জন্য। আহিছোঁ আপোনাৰ ওচৰলৈ। আসলতে কিয় বিজেপিক ভোট দিব? কাৰণটো হ'ল এই যে বৰাক উপত্যকাৰ কৰিমগঞ্জ আৰু শিলচৰ লোকসভা সমষ্টি মানুহে, বিশেষকৈ বৰাক উপত্যকাৰ মানুহে বিজেপিক এই কাৰণে ভোট দিব যে সমগ্ৰ বৰাক উপত্যকাৰ ৰাস্তা ঘাটৰ যি অৱস্থা সেইটোৰ কাৰণে ভেটি দায়ী। ভেটিত কোন আছিলে? কংগ্ৰেছ আছিলে। ভেটি যদি মজবুত নহল তাৰ ওপৰত মাটি দি কি হ'ব, পকী কৰি কি হ'ব? এই শিলচৰ এতিয়া যে ফ্লাড আহি আছে, মনচুন পিৰিয়ডত ফ্লাড আহিব, সেইটোৰ কাৰণে আগৰ গভৰ্ণমেণ্ট দায়ী, বিজেপি নহয়।
এতিয়া আমি বৰাক উপত্যকাত যি পাইছো আন্দোলনৰ জৰিয়তে পাইছো, চৰকাৰে দিয়া নাই। আমি বৰাক উপত্যকাত বাংলা ভাষা পাইছো, আন্দোলন কৰি ৰক্তৰ বিনিময়ত, তেজৰ বিনিময়ত পাইছো, তেজৰ বিনিময়ত পাইছো। সেই তেতিয়া কোন চৰকাৰ আছিলে? বিজেপি চৰকাৰ নাছিলে। বিজেপি চৰকাৰ নাছিলে। কোন চৰকাৰে গুলিয়ালে? কোন চৰকাৰে বৰাক উপত্যকাৰ 21 জন শ্বহীদক কোনে গুলিয়ালে? কোন চৰকাৰে গুলিয়ালে? তাৰ পিছত 96ত শ্বহীদ সুদেশনাক কোন চৰকাৰে গুলিয়ালে? বৰাক উপত্যকাত আসাম ইউনিভাৰ্চিটি আমি পাইছো, আন্দোলন কৰি পাইছো, কোনোবাই আমাক দান কৰি দিয়া নাই। কিন্তু আমি জিচি কলেজক ইউনিভাৰ্চিটি পাইছো, দান বুলি কৰিব পাৰি। আৰু এটা অদূৰ ভৱিষ্যতে আৰু এটা ইউনিভাৰ্চিটি আহি আছে বৰাক উপত্যকাত, কালচাৰেল ইউনিভাৰ্চিটি আহি আছে। কালচাৰেল ইউনিভাৰ্চিটি এটা বৰাক উপত্যকাত আহি আছে, সেইটোৰ কাৰণে কোনো আন্দোলনৰ প্ৰয়োজন হোৱা নাই। আমি যিমানবোৰ দেখি আছো বৰাক উপত্যকাত, বিশেষকৈ ভাষাৰ ওপৰত অত্যাচাৰ চলি আছিলে, ইমান দিন অত্যাচাৰ চলি আছিলে। এই যে বংলা ভাষাৰ কথাটো কলো, বংলা ভাষাৰ কাৰণে একাদশ শ্বহীদ হ'ব লগা হ'ল। কিন্তু আমাৰ এই বিজেপি চৰকাৰৰ আমলত অলপতে মণিপুৰীক এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ বৰাক উপত্যকা সহ বুজাই দিলে। আৰু 3টা লেংগুৱেজ এতিয়া আহি আছে, বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী, হিন্দী আৰু ডিমাচাক আহি আছে এতিয়া এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ কৰিবলৈ। তো এই চৰকাৰ, বিজেপি চৰকাৰ, বিশেষকৈ মোদী, চেণ্ট্ৰেলত মোদী আৰু ষ্টেটত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আমাৰ বৰাক উপত্যকাৰ কাৰণে যিবোৰ কাম কৰি আছে, সেইটোৰ কাৰণে বৰাক উপত্যকাৰ 2টা আসনটো আমাৰ আহি আছে। সমগ্ৰ ভাৰততে কেন্দ্ৰ চৰকাৰত বিজেপি আহি আছে। বৰাক ডেমক্ৰেটিক ফ্ৰণ্টৰ প্ৰতিনিধি আছে, কেনি বহি আছে? হয়, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ এবাৰ। আপোনালোকৰ পৰাও ভাষাৰ কথা আহিছে, কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ বিষয় আহিছে। ভাষাৰ কথা, আমি অসমত 1 কোটির অধিক বাংলা ভাষাভাষী মানুষ আসামে বাস করি, কিন্তু আমাদের ভাষা 2nd অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আজকে পর্যন্ত দেওয়া হয়নি। আর এই যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে যখন 61 ভাষা আন্দোলন হয়েছিল তখন কংগ্রেস সরকার ছিল, হ্যাঁ তখন কংগ্রেস সরকার ছিল। পরবর্তীতে 86-তে যখন ছিল তখনও কংগ্রেস সরকার, আই থিঙ্ক এজিপি সরকার ছিল। কিন্তু এটা জিএর কেন রাখছে ওরা? যদি ওদের যদি সেই মানসিকতা যদি থাকতো তাহলে ভাষা শহীদ রেল স্টেশন আজও জিয়ে রাখা হচ্ছে কেন? পলিটিক্স করার জন্য? যদি 11 জন শহীদের এতই ওদের ইসে থাকে, তাহলে 11 জন শহীদের রক্তের বিনিময়ে যে শহীদ স্টেশন আমরা চাইছি সেটা কেন হচ্ছে না? এইফালৰ পৰা কোনোবাই ক'ব বিচাৰিছে, আপুনি ক'ব। প্রথমে তো একটা জিনিস, ম্যাডাম যে জিনিসটা বললো এইচপিসি বন্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে খাওয়া আসে না, উনি কোথা থেকে হোমওয়ার্ক করে এসছেন আমি ঠিক বুঝিনি, ওনার একটু পড়াশোনা করার দরকার। প্রথম কথা, এইচপিসি বিজেপি বন্ধ করেনি, এটা লুটিয়ান এরা ছিল, তখন কংগ্রেসের হেভি মিনিস্ট্রি ছিল আমাদের শিলচরেরই, আমি নাম উল্লেখ করছি না যেহেতু এই জিনিসটা করা উনি নাই এই পৃথিবীতে। সেকেন্ড, আমার বোন বললেন কি রাস্তা দিয়ে কি খাওয়া আসবে নাকি, তো আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই উনি যে মানুষকে খাওয়া পৌঁছাতে চান এটা কি নৌকা না ফ্লাইট দিয়ে ছাড়বেন নিচে? এটা মানুষের ঘরে তো রাস্তা দিয়ে যাবে না, তো এই রাস্তাটা আমার সরকার বানিয়েছে। এখন উনি বলছেন ডিটেনশন ক্যাম্প, এখন ওনাকে তো একটা কথা, সেম কথা, হোমওয়ার্ক ভালোভাবে করতে হয়। আমার সিএম বলে গেছেন কি আগামী 6 মাসের ভিতর, এটা নিয়ে আগের ডিবেটে কথা হয়ে গেছে, 6 মাসের ভিতর এটা নিয়ে উইল রেকটিফাই দ্য উইল ফ্রেম আউট দ্য লজ। তো সেটা হচ্ছে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, 3 মিনিটে বা 3 মাসে জিনিস কিছু হয় না। ইস্ট ওয়েস্ট করিডোরের যেটা কথা হচ্ছে, 10 বছরে যদি কিছু না হয় তো বিগত 60 বছরে কি হচ্ছে এটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি। 10 বছরে তো 10 কিলোমিটার হয়েছে। তো আমাদের বাংলায় একটা কথা আছে, নাই মামা হওয়ার থেকে কানা মামা হওয়া ভালো। আমরা নাই মামা অনেক দিন হয়ে গেছে, প্রায় 60 বছর নাই মামা ছিলাম, এখন আমরা কানা মামা হয়েই খুশি। আর আমার বিএনএস বা যাদেরকে আমি ফ্রিঞ্জ এলিমেন্টস বলি, আমি বিশ্বাস করি আমি আজকের দিনের পড়াশোনা করনেওয়ালা মানুষ, আজকেও যদি আমরা ল্যাঙ্গুয়েজকে ব্যারিয়ার বানাই আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। কিন্তু উই অল আর ইন্ডিয়ান্স এন্ড উই নিড টু বিলিভ ইন দ্যাট ফান্ডামেন্টাল আইডেন্টিটি। আপনি অ্যাসামিজ, আমি বেঙ্গলি বলে যদি আমরা করি তো উই উইল অলওয়েজ বি ডিবার্ড ফ্রম দ্য ডেভেলপমেন্টাল স্কিমস। আমরা সব এক, উই আর নর্থ ইস্টার্নস ফ্রম ইন্ডিয়া, নট ইন্ডিয়ান্স ফ্রম নর্থ ইস্ট। দের ইজ এ বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স, সেটাই বোন আর একটু নেক্সট টাইম যেন পড়াশোনা করে আসে, সেটাই। মই এবাৰ আপোনাৰ প্ৰতিক্ৰিয়া লৈ লৈছোঁ চমুকে। যাম মই, এফালে কেইবাজনো আছে, মই যাম। থ্যাংক ইউ সো মাচ। আমি এইচপিসিতেও যাব না, আমি যাচ্ছি। আপনি বলেছেন যে ডিটেনশন ক্যাম্পের কথা, যে 6 মাসে হবে, 6 মাসে উনি শেষ করে দেবেন। বিগত 2014 থেকে কি করছিলেন?
উনি তো ভুয়া প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। 3rd গ্রেড 4th গ্রেড বোরাকে দিবেন। বোরাকের কিছু এতজন মানে আমাদের সাংসদ বলতেই পারি যে বিজেপির একজন সাংসদ বলেছেন বোরাকের ট্যালেন্ট নেই, তাহলে উনি কিভাবে ডাক্তার হলেন? তাহলে তো উনার মধ্যেও ট্যালেন্ট নেই। কিন্তু মই যিমান দূৰ জানো ডিটেনশ্যন কেম্প তৰুণ গগৈ চৰকাৰৰ দিনত কংগ্ৰেছ চৰকাৰে নিৰ্মাণ কৰিছিল। ওয়েট আ সেকেন্ড, ডিটেনশন ক্যাম্প তরুণ গগৈ সরকার যদি করেও থাকে, কিন্তু এনআরসি কিন্তু ইমপ্লিমেন্ট করেছে ভারতীয় জনতা পার্টি। এনআরসি ইমপ্লিমেন্ট কার দ্বারা হয়েছে? ভারতীয় জনতা পার্টির দ্বারা হয়েছে। হ্যাঁ, এবং সিএ, ও থ্যাংক ইউ সো মাচ। সিএতে বিনা শর্তে নাগরিকত্ব দেওয়ার কথা। আপনি কি বলবেন যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন? এক সেকেন্ড, আরেকটা কথা আমি জিজ্ঞাসা করতে, যখন ইন্ডিয়া পাকিস্তান ডিভাইড হয়েছিল, অমৃতসর এবং লাহোরে যে ট্রেনের মধ্যে কাটা কাটা মানুষ আসছিল, তখন কি ইন্ডিয়া সরকার বলেছিল যে আমি ধর্মভিত্তিক করে কেটে দিয়েছি? না পাকিস্তান সরকার বলেছিল আমি ধর্মভিত্তিক করে কেটে দিয়েছিল? বলেছিল ইন্ডিয়া সরকার বলেছিল। ইন্ডিয়ার থেকেও ডেড বডি গেছে। নোয়াখালী, ওয়ান সেকেন্ড, নোয়াখালী থেকে যখন কাটা রক্তের বন্যা বইছিল, তখন কি ওরা বলবে বাংলাদেশ সরকারকে আমাকে আগে দেও, সার্টিফিকেট দাও যে আমি ধর্মভিত্তিক হয়ে এখানে এসেছি? যখন এই জিনিস নেই, তাহলে কেন হবে? মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নিজে, মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ জওহরলাল নেহরুকে একটি চিঠি লিখেছিলেন যে বাংলাদেশি রিফিউজিরা আসছে। তখন জওহরলাল নেহরু নিজে বলেছিলেন যদি তোমার আসামে এই জায়গা ওদের জন্য জায়গা না হয়, ওদের জন্য জায়গা পুরো ভারতবর্ষে আছে। তো কে করেছে ভাষাভিত্তিক এই যে দ্বন্দ্বটা কে লাগিয়েছে, এইটা আগে জেনে নাও, তারপর আমাকে বলবে, আমি হোমওয়ার্ক করে আসবো। আহি আছো, মই আপোনাৰ ওচৰলৈ এবাৰ আহিম, আপোনালোকৰ ওচৰলৈ আহিম। এখেতে আপুনি কিবা এটা ক'ব বিচাৰিছে? নমস্কার, আমার নাম হরিকান্ত সিংহ, রাজনৈতিক দল। এই দেশ বড় না পার্টি বড়, এটা প্রমাণ করে দিয়েছে একটা দল বিজেপি। আমি দেখেছি কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে, যেখানে দেখা যায় দেশটা দেশের স্বার্থ সবচেয়ে বড়। এটা প্রমাণ কিরকম হয়েছে? ধরুন নতুন ভারত গঠন, যেমন প্রতিরক্ষা সাঞ্চরণ এখানে নিজে আত্মনির্ভর করে কারা করেছে? নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্ব হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, দেখুন এখানে বৈষম্যমূলক যে একটা আর্টিকেল ধারা 370 দ্বারা জম্মু কাশ্মীর যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা বৈষম্যমূলক নীতি, এটা কারা সেখানে উদ্যোগ করে নিয়েছিল? একমাত্র নরেন্দ্র মোদী সরকার। এখন দেখুন, এখন আমরা যদি বিবেচনা করি, এখন রাজনৈতিক দলের কথা না, আমরা অরাজনৈতিক দলের হিসাবে আমরা বিবেচনা করছি, দেখছি এখন নরেন্দ্র মোদী সামান্য মানে বেশি দিন রাজত্ব করেনি, আরো কিছু আমাদের রাজত্ব করার প্রয়োজন। যখন আরো কিছু রাজত্ব করবেন, আমরা তখন দেখব। আজকে যখন প্রমাণ করে দিয়েছেন যে অ্যাডভান্স হচ্ছে, ভবিষ্যতে আরো অ্যাডভান্স হবে। আসুন আমরা সবাই মিলে দেশকে রক্ষা করি, বিজেপিকে ভোট দিই। নমস্কার। আমি চৰ্চা কৰি আছো, কিন্তু এই মুহূৰ্তত লৈছো এটা চমু বিৰতি। বিৰতিৰ পিছত ঘূৰি আহিম, চৰ্চা অব্যাহত থাকিব। ঐতিহ্যমণ্ডিত শিলচৰ চহৰত মই চৰ্চা কৰি আছো নিৰ্বাচনী প্ৰেক্ষাপট, নিৰ্বাচনী দৃশ্যপট, কোন পচন্দৰ প্ৰাৰ্থী, কোন পচন্দৰ দল, ৰাইজৰ সৈতে কথা পাতিম। মই পুনৰ এবাৰ আগবাঢ়ি আহিছো ৰাইজৰ ওচৰলৈ, আপোনালোকৰ ওচৰলৈ আহিম। কিছুক্ষণ আগে আমাদের একজন দাদা বললেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবং হিন্দিভাষী এবং ডিমাসাদের যে ইস্যুটা বললেন, দেখেন আমি কংগ্রেস, ডিস্ট্রিক্ট কংগ্রেসের আমি একজন জেনারেল সেক্রেটারি, তার মধ্যে আমি একটা সমাজে বিলংস করি। আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী। তরুণ গগৈ সরকারে আমাদেরকে বিএমডিসি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল দিয়েছিল। সেই কাউন্সিল থেকে আমরা ওনার প্রতি বছর আমরা 2 কোটি করে পেতাম। বর্তমানে 3 লাখ টাকা দিলেও একটা সেলিব্রেশন হয়ে যায়। আজকে বিগত 10 বছর ধরে আমরা লড়াই করে যাচ্ছি সিওবিসির জন্য। সিওবিসির জন্য যে আমাদের ছেলেরা, স্টুডেন্টরা বিভিন্ন বিভাগে তারা অ্যাডমিশনের সময় সিওবিসির প্রয়োজন হয়, আর বিভিন্ন সরকারি সেন্ট্রাল চাকরিতে ওরা যখন যাচ্ছে, তখন সেন্ট্রাল চাকরি থেকে বিতাড়িত হয়ে চলে যাচ্ছেন ঘরে। তো এই যে সমস্যাগুলো, কারণ আমরা যেভাবে মানে বিতাড়িত করেছেন বিগত 10 বছর নিয়ে যাবত, কারণ এই বলেছেন যে আমরা এই করেছি সেই করেছি। বিগত এই 2022-এ একটা বিশাল একটা ফ্লাড হয়ে গেল এখানে। ফ্লাডের সময় ওনারা কংগ্রেসের ফ্যামিলিকে বাদ দিয়ে বাকি অন্যান্য বিজেপিদের ঘরে ঘরে ওনারা জল বন্টন করেছেন, বিভিন্ন ধরনের বন্টন করেছেন, সামগ্রী বন্টন করেছেন। কিন্তু কংগ্রেস ফ্যামিলি বাদে সবকা সাথ সবকা বিকাশ কি এভাবেই হয়? ধন্যবাদ।
মোৰ দুজন জ্যেষ্ঠ সতীৰ্থ উপস্থিত আছে, আপোনালোক দুজনৰ পৰা আপোনাৰ পৰা প্ৰথমতে। এই অনুষ্ঠানে অনেক কথা উঠে এসেছে। আমরা বিজেপি নেতৃবৃন্দ, কংগ্রেস নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের যারা প্রতিনিধি তারা বক্তব্য উপস্থাপন করেছেন। লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরাক উপত্যকার দুটো কেন্দ্রেই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এখানকার যারা নির্বাচক মণ্ডলী, এবং বিগত দিনে 10 বছরের কেন্দ্রে বিজেপি এনডিএ যে শাসন, পাশাপাশি রাজ্যে যে 8 বছরের শাসন, জনগণ প্রত্যাশা এবং প্রাপ্তির তারা হিসাব নিকাশ করছেন এবং দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রেই যেমন উন্নয়নমূলক কাজ হয়েছে, আবার অনেক বিষয় উঠে আসছে যেখানে জনগণের যে অসন্তুষ্টি, তাদের যে ডিসস্যাটিসফ্যাকশন, সেগুলো কিন্তু উঠে আসছে। বিশেষত দেখা যাচ্ছে যে কংগ্রেস আমলে যেভাবে ব্যক্তি পূজা হতো, নেতৃত্বের একটা ওয়ার্শিপ হতো, পূজা হতো, বিজেপি আমলেও কিন্তু একই হচ্ছে। এখানেও কিন্তু কিছু ব্যক্তিকে, কিছু লিডারকে কেন্দ্র করে একটা ক্ষমতার বলয় উঠে এসেছে, এবং কংগ্রেস আমলে যেভাবে সিন্ডিকেট রাজ ছিল সেটা কিন্তু বিজেপি আমলেও কিন্তু সেই সিন্ডিকেট রাজের অভিযোগ বারবার উঠে এসেছে, সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধন্যবাদ জনাইছোঁ। আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, আপোনাৰ দৃষ্টিৰে কি ক'ব লাগে কওক? শিলচৰত এবাৰ কি হ'ব আৰু কৰিমগঞ্জত কি হ'ব? শিলচরে ভোট বিজেপিকে কেন দেবে? আমরা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা জনগণের কাছে আহ্বান জানিয়েছি, এইবারে ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে হবে। গত 10 বছর পরে মোদি কি গ্যারান্টি বলে যে পোস্টারগুলো ছাপানো হচ্ছে, মোদি কি গ্যারান্টি কি দিচ্ছে? সবকা বিকাশ, বিকাশ শব্দের অর্থ কি? কোথায় বিকাশ? আপনার মোদি কি গ্যারান্টি ছিল 2 কোটি চাকরি দেবে বছরে? চাকরি নেই। এবারে যদি ধরেন আপনি উন্নয়নের দিক থেকে, আপনার কৃষিতে কি উন্নয়ন হয়েছে? বরাক ভ্যালিতে তো কোনো সেচের উন্নতি হয়নি। বরাক ভ্যালিতে 1 ফসলা ধান হয়। বরাক ভ্যালিতে এখনো পর্যন্ত কোনো ন্যূনতম সহায়ক মূল্য আইনগতভাবে বরাক ভ্যালিতে দেয়নি। ইন্ডাস্ট্রি কোথায়? একটা ছিল 5 গ্রাম ইন্ডাস্ট্রি, এরা বড় গলায় বলছে বিজেপি বন্ধ, মিলটা নাকি বন্ধ করেনি। 14 সালে আমার কাছে রেকর্ডিং আছে, সর্বানন্দ সোনোয়াল এবং মোদি এইখানে আমাদের কালীগঞ্জের মিটিংয়ে, জনসভায় জোর গলায় বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে এই কাগজ কল 2টি খোলা হবে, কিন্তু 15 সালে তারাই ওটাতে বন্ধ করেছে। দুর্নীতি হয়েছে, কি হয়েছে সেটা ওদের এনকোয়ারির ব্যাপার ছিল। তারপরেও 400 কোটি টাকা ওটাতে স্যাংশন করা হয়েছিল, সেটার কোনো হিসেব নেই, কোনো এনকোয়ারি নেই। গেল ইন্ডাস্ট্রি, কোনো ইন্ডাস্ট্রি নেই, নতুন কোনো ইন্ডাস্ট্রি এখানে খোলেনি। 3rd গ্রেড 4th গ্রেড চাকরির কথা বলেছে, সেটা এখানে যে ইন্টারভিউ হয়েছিল, 3rd গ্রেড 4th গ্রেডে কেরানি পিয়নের চাকরি করার যোগ্যতা নাকি এখানে নেই, এটা বলছে আমাদের নাকি সাংসদ বলেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আজকে ইন্ডাস্ট্রি নেই, কৃষকের কোনো সহায়তা নেই, চাকরি নেই, সবচেয়ে বড় যে জিনিসটা ব্যাপার, আইএলও বলছে 83% যুবক ভারতবর্ষে এখনো পর্যন্ত আনএমপ্লয়েড। এই পরিস্থিতিতে 140 কোটি লোকের মধ্যে 80 কোটিকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। কেন? কারণ 80 কোটির রোজগার নেই। এইটা হচ্ছে বিকশিত ভারত। এই পরিস্থিতিতে আমরা বলেছি এইবারে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমাদের দেশে গণতন্ত্র বিপন্ন। আপনাদের মতো মিডিয়াকে কবজা করতে চেয়েছে এই সরকার, নাম্বার 1। নাম্বার 2, এই সরকার আজকে সমস্ত রকমের গণতান্ত্রিক অপোজিশনকে দাবিয়ে রেখে আজকে ওরা যেতে চাইছে, ক্ষমতায় থাকতে চাইছে। মই বিজেপিৰ প্ৰতিনিধিৰ ওচৰলৈ আহিছোঁ, কোনোবা বিজেপিৰ প্ৰতিনিধিয়ে ক'ব? নমস্কার। উনি এখানে গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের কথা সিপিএম লিডাররা বলছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, চায়নায় উইগার মুসলমানদের কি অবস্থা? ওদেরকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, হাজার হাজার মুসলমানকে হত্যা হচ্ছে, এবং উনারা বলছেন যে গণতন্ত্র, গণতন্ত্রে উনারা বিকাশ হচ্ছে না। আজকের দিনে কেরলে সিপিএম গভর্নমেন্ট নিজের গভর্নমেন্ট এমপ্লয়ীদের বেতন দিতে পারছে না। এই হচ্ছে উনাদের বিকাশ। ত্রিপুরায় ওদের গভর্নমেন্ট ছিল, বিগত
দিনে আজকের বিগত ৪-৫ বছর আগে যখন ত্রিপুরা শিলচর মেডিকেল কলেজে আপনি যদি যান গিয়েছিলেন, তখন দেখবেন ত্রিপুরার 50% পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে এসে ডাক্তার দেখাতো। এটা হচ্ছে ওনাদের বিকাশ। আর ভারতীয় জনতা পার্টিকে ভোট কেন দেবেন? ভারতীয় জনতা পার্টিকে ভোট এর জন্য দিবেন, বরাক ওবামা ফর্মার প্রেসিডেন্ট অফ আমেরিকা একটা বই লিখেছিলেন এ প্রমিসড ল্যান্ড। তখন আপনি মনমোহন সিংয়ের সাথে একটি সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে মনমোহন সিংকে উনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি 26/11 পর কোনো রিভেঞ্জ কেন নেননি? তখন মনমোহন সিংয়ের রিপ্লাই ছিল যে আমি কোনো রিভেঞ্জ নেইনি, কারণ হচ্ছে এই রিভেঞ্জ নিলে এটার প্রফিট বিজেপি নিয়ে নিবে। সেটা ছিলেন মনমোহন সিংয়ের রিপ্লাই। এবং আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার রিভেঞ্জও নিয়েছে, ঘর মে ঘুসকে মারনে কা কাম ভারতীয় জনতা পার্টির সরকার নিয়েছে। মই বৰ বেছি কথা ক'বলৈ নাযাওঁ, মই দুষাৰ কথা ক'বলৈ যাম। আমাৰ 2014 ইংৰাজীত যেতিয়া আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আমাৰ শিলচৰত আহি কৈছিলে যে 2014 চনৰ পিছত ইয়াৰ পৰা আমাৰ যিবিলাক ঘুচপেটি আছে চব এপ্ৰিলৰ 2 তাৰিখ টালি টোপোলা বান্ধি ওলাই যাব। তাৰপিছত কি কৰিলে? NRC হেৰি কৰিলে, ইণ্ট্ৰডিউচ কৰিলে। NRC ইণ্ট্ৰডিউচ কৰি পেলাই ফাৰ্ষ্ট যখন খচৰা ওলাইছিলে, সেই খচৰাখনত 40 লাখ মানুহ বাহিৰত আছিলে। তেতিয়া আমাৰ গৃহমন্ত্ৰীয়ে হাত দাঙি দাঙি কৈছিলে হামনে ৱাদা কিয়া তা কি ঘুচপেটি চুন চুনকে নিকালেংগে, হামনে নিকাল দিয়া। যেতিয়া আমাৰ ফাইনেল NRCখন ওলাল, তেতিয়া 19 লাখ মানুহ আমি NRCৰ বাহিৰত থাকিলোঁ। তাৰ মাজত আমাৰ গোটেই অসম মিলাই পেলাই প্ৰায় 19 লাখ মানুহৰ মাজত প্ৰায় 11 লাখ মানুহ আছে অকল বেংগলী হিন্দু মানুহ। আজি এই NRCখন আমি আমাৰ কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰালয়ক আমাক ছাবমিট কৰাৰ পিছত না এইখন একচেপ্ট কৰিলে না ৰিজেক্ট কৰিলে, এতিয়ালৈকে আমি তাৰ কোনো সুদুত্তৰ নাপালোঁ। তাৰপিছত আনিলে তেওঁলোকে CAB আনিলে, CAB আনি পেলাই তাৰপিছত আনিলে, আনি পেলাই কি কৰিলে? এতিয়া ক'লে যে বাংলাদেশৰ পৰা যিবিলাক মানুহ ধৰ্মীয় নিৰ্যাতনৰ বলি হৈ আহিছে তেখেতসকলে পাছপোৰ্ট দেখাব লাগিব, নতুবা তাৰ BDRৰ কাগজ দেখাব লাগিব, নহ'লে আমাৰ নহ'ব। এতিয়া কি কৰিলে? আমাৰ বেংগলী হিন্দু মানুহখিনিক পণবন্দী কৰি ৰাখিলে, এটা ভোট বেংক সজালে। এই ভোট বেংক যিমান দিন বিজেপিক ভোট দি থাকিব সেইদিনে তেতিয়ালৈকে হেৰি কৰি থাকিব। আৰু 2-4টা কথা মই আমাৰ বাৰ্তি প্ৰতিম আমাৰ বিজেপিৰ নেতাই কৈছে যে ব্ৰডগেজৰ কথা কৈছে। ব্ৰডগেজ আমাৰ এইখন আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সন্তোষ মোহন দেৱ ডাঙৰীয়া 2008 চনত তেওঁ যেতিয়া কেন্দ্ৰীয় মন্ত্ৰী হৈছিলে তেতিয়া এইখন নেশ্যনেল পেকেজ ডিক্লেয়াৰ কৰাইছিলে। আৰু এই ব্ৰডগেজ আমাৰ শিলচৰ লামডিং শিলচৰ ব্ৰডগেজ অহাৰ পিছত অৰিহণা আছিল আটাইতকৈ ডাঙৰ যিজন মানুহ আমাৰ অসমৰ লৌহ মানৱ শ্ৰীযুত তৰুণ গগৈ ডাঙৰীয়া। তেখেতে DHDক সাৰেণ্ডাৰ কৰাই শান্তি ফিৰাই আনিছিলে। তেতিয়া আমাৰ NC হিলছত কাম হৈছিলে। তাৰপিছত 5,000 কোটি টকা প্ৰাইম মিনিষ্টাৰ অফিচৰ ফালৰ পৰা মনিটাৰিং কৰা হৈছিলে। লাষ্ট যিখন আমাৰ মেগা ব্লক লোৱা হৈছিলে, সেই মেগা ব্লকখন কংগ্ৰেছ চৰকাৰৰ আমলত লোৱা হৈছিলে। ৰ'ব, তাৰপিছত 500 কোটি টকাৰে আমাৰ এইখন মেগা ব্লক আমাৰ শিলচৰত আহি পালে। সেইখিনি কাম কৰাৰ কাৰণে আমি ধন্যবাদ যাচিছোঁ। লাষ্ট এণ্ড লিষ্ট নট বাট লাষ্ট, মণিপুৰত যিটো আমাৰ ৰেলৱে প্ৰজেক্ট হৈ আছে, ইণ্ডিয়াৰ মাজত আটাইতকৈ ডাঙৰ আমাৰ যিটো টানেল হৈছে, 10 কিলোমিটাৰ টানেল হৈছে, কংগ্ৰেছ গভৰ্ণমেণ্টৰ দিনত এইখন অৰ্ডাৰ হৈছিলে, কাম হৈছিলে কংগ্ৰেছ গভৰ্ণমেণ্টৰ আগত। তাৰপিছত মিজোৰামত ৰেল। ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকৰ বেলেগ সদস্যও আছে, এবাৰ বিজেপিৰ পৰা লৈ লৈছোঁ। কোনে ক'ব? আপুনি ক'ব। নমস্কার। সর্বপ্রথম নিউজ 18 নর্থ ইস্টের সকল দর্শককে আমার নমস্কার। তো আমি বিজেপির তো এখানে পক্ষপাতিত্বতা করছি না, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য, তাই আমি রাষ্ট্রবাদের কথা বলবো। তো প্রথমত এখানে বাঙালি হিন্দুদের কথা বলা হয়েছে, বাঙালি হিন্দুদের সুরক্ষার কথা বলা হয়েছে, বাঙালি হিন্দুদের গর্বর কথা বলা হয়েছে। আমি এতটুকুই বলতে চাইবো যে আমি চাই না যে বরাকের হিন্দু বোনেরা যাতে সন্দেশখালীর মতো সিচুয়েশন ফেস না করে। যদি হিন্দু বাঙালির সিচুয়েশন সন্দেশখালীর মতো হয়ে থাকে, যদি হিন্দু বাঙালির সিচুয়েশন যদি হিন্দু বাঙালির সিচুয়েশন পোস্ট পোল ভায়োলেন্সে ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছিল 21 পরে যদি এরকম হয়ে থাকে, আমাদের এরকম হিন্দু বাঙালির সিচুয়েশন লাগে না। আমরা বরাক ভ্যালিতে অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি। फिर दूसरी बात, नहीं सुनिए, अभी विदाई के बाला में मल्हार मत गाइए, सुनिए। पूरे देश में अभी जो है ऑपोजिशन, हम चाहते हैं कि एक स्ट्रांग लोकतंत्र हो।
सभी हम चाहते हैं कि एक स्ट्रांग डेमोक्रेसी हो जिसमें एक स्ट्रांग ऑपोजिशन होना चाहिए, लेकिन कोई भी ऑपोजिशन पार्टी ये क्लेम तक नहीं कर पा रही है कि हम मेजोरिटी में पहुंचेंगे। मतलब एक ऐसा परसेप्शन है देश में कि जो जनता है उसके लिए आज कोई ऑप्शन बचा ही नहीं है। ये डेमोक्रेसी के लिए एक बहुत दुखद समाचार है और ये सिर्फ ऑपोजिशन के लिए हो रहा है। धन्यवाद। और मैं लास्ट में बस एक ही बात कहना चाहता हूं कि आज भारत प्रगति के पथ पर है। आज भारत का विदेश मंत्री जब विश्व के पटल पर अपना बात रखता है तो पूरा दुनिया उसका बात सुनता है। जब आज यूक्रेन और रशिया में युद्ध होता है तब भारत को मीडिएटर के हिसाब से बुलाया जाता है। मनमोहन सिंह को तो हुडविंग कर दिया गया था। मनमोहन सिंह तो हुर्रियत के लोगों को अपने बगल में बिठाते थे, लेकिन आज वो प्रधानमंत्री, वो ऐसा देश है, आज भारत एक ऐसा देश है जो अंतर्राष्ट्रीय एलिमेंट्स को खदेड़ के रख दिया है, इंसर्जेंसी को 70% खत्म कर दिया है। तो मैं यही बोल के अपना बात खत्म करना चाहता हूं, भारत माता की। मैं এটা কথা কব বিচাৰিছো, আপুনি যেতিয়া এতিয়া বাঙালীৰ কথাটো কৈছে, সেই বাঙালীক ঘুষপেটিয়া উইপুকা কোনে কৈছিলে? ঘুষপেটিয়া উইপেকিয়া অমিত শাহে কৈছিলে, হোম মিনিষ্টাৰ অমিত শাহ কৈছিলে। বাংলা বলতে কোনো অসুবিধা নেই, আমার বলতে অসুবিধা নেই, কারণ বলতে কোনো অসুবিধা নেই। কারণ আপনারা যে কথা বলেছেন একটা কথা মনে রাখবেন, নিজস্ব একটা ভাষা, কৃষ্টি এবং সংস্কৃতি, ভাষা, কৃষ্টি, সংস্কৃতির উপরে কোনো কিছু নেই। ধর্মের উপর ভিত্তি করে কোনো রাষ্ট্র চলতে পারে না। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কন্ডেম করে বলছি যে এক নৌকার মধ্যে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে এই বিপদের সময় শিলচর শহরের জনগণের পাশে ছিলাম। এই রকমের কোনো রাজনীতিক ফেব্রিকেটেড কথাবার্তা আপনারা এই টক শোতে বলবেন না, এবং রাজনীতির একটা স্তর থাকা উচিত, সেটা আমরা বিশ্বাস করি। দ্বিতীয় কথা, হিন্দুস্তান পেপার কর্পোরেশন, আমি অনুরোধ করছি, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে গেছেন যে 2 বছরের মধ্যে, আমরা জানি যে 27,000 করোড় রুপিসের সেমিকন্ডাক্টর একটি ইন্ডাস্ট্রি এসছে, আগামী 2 বছরের মধ্যে এই কাগজ কলে একটি নতুন আমাদের ইন্ডাস্ট্রি একটা হতে যাচ্ছে। আপনারা হিন্দুস্তান পেপার কর্পোরেশন বাদ দিন, এবং আমাদের সকলের উচিত যে একটা নতুন ইন্ডাস্ট্রি এখানে করা। দেবদূত সিনেমা হল বন্ধ হয়ে মেট্রো বাজার হয়েছে, 100 জনের কর্মসংস্থান হয়েছে, সেদিকে ভারতীয় জনতা পার্টির নজর আছে, সেটা আমরা বলে। ধন্যবাদ জানাচ্ছি। আপনার চলে। पहले मैं एक सवाल करता हूं सबसे, यहाँ पे जितने कांग्रेस के, बीजेपी के, जितने भी पार्टी के हैं, आपसे भी सर, आप पाकिस्तान को सपोर्ट करेंगे या इंडिया को सपोर्ट करेंगे? आप बताइए। एक सवाल आपसे, आप सब इंडिया को सपोर्ट करेंगे या पाकिस्तान को सपोर्ट करेंगे? भारत को करेंगे ना? तो जिस पाकिस्तान से बीजेपी सरकार इलेक्टोरल बॉन्ड के थ्रू पैसा लेती है, उस बीजेपी सरकार को मैं नफरत करूंगा, मरते दम तक उसके विरोध करूंगा। जो बीजेपी सरकार बात तो कर, अरे यार बात तो करने दो भाई, बात तो करने दो भाई बात। मैं बादशाहदा हमारे कांग्रेस के हैं, मैं उनका इज्जत करता हूं, मैं उनका सम्मान करता हूं। मैं उनको यह बोलना चाहता हूं, सबका साथ सबका विकास जो बोल रहे हैं, वो सबका साथ सबका विकास यूक्रेन और रशिया के साथ था क्या? जब मणिपुर में आग लग रही थी, जब मणिपुर जल रहा था, तब सबका साथ और सबका विकास कहां गया था आपका? जब मणिपुर में आग जल रही थी, जब हाथरस में एक लड़की की रेप हो रही थी, तब आपका सबका साथ और सबका विकास कहां मर गया था? हम लोग पाकिस्तान में घूस के मारेंगे, ये पाकिस्तान का बात कर रहे हैं। हम लोग इंडियन है, कंपनी नाम तो जिगाओ, जो कौन कंपनी है बोलने पड़ेगा उसको, और ये बात उसको चलता है। कंपनी नाम लो दादा, कंपनी नाम। मैं विद्यार्थी परिषद का कार्यकर्ता हूं, जो जेएनयू में जो इसने नारा लगाया, भारत तेरे टुकड़ा होंगे, इंशाअल्लाह बोला, उसको कांग्रेस ने क्यों घुसाया? Shame on you, don't behave like this। भाई उसको पूछे, महात्मा गांधी जिंदाबाद बोले। इलेक्टोरल को सुप्रीम कोर्ट ने जो एसबीआई को ऑर्डर दिया था, उस ऑर्डर सुनिए,
बात सुन लीजिए। जब एसबीआई ने एक रिपोर्ट निकाली थी सुप्रीम कोर्ट के ऑर्डर के थ्रू, उस रिपोर्ट में लिखा हुआ है इलेक्टोरल बॉन्ड के थ्रू पाकिस्तान से पैसा आया था। उस सरकार से मैं नफरत करूंगा। हिंदुस्तान जिंदाबाद। एक सेकेंड रुकिए यहां पर बराज, लेट मी टेल यू एवरीबडी दैट द नेम ऑफ द सुप्रीम कोर्ट इज बीइंग यूज्ड क्वाइट ऑफन। नहीं सुनिए, नहीं रुकिए, सुप्रीम कोर्ट के बारे में बात कर रहे हैं ना आप लोग। मैं आपको एक बात बोलता हूं, इस देश में आर्टिकल 356 के द्वारा कांग्रेस ने 91 टाइम स्टेट मिशनरी करके कॉन्स्टिट्यूशन का खिलाफत किया। दूसरी बात, सुप्रीम कोर्ट ने जब इंदिरा गांधी और राजनारायण के केस में इंदिरा गांधी को इलेक्शन में फॉल्सूट के लिए एक्यूज किया था, तब इंदिरा गांधी ने क्या इमरजेंसी लाया और देश के सारे ऑपोजिशन नेता को जेल में भेज दिया। ये लोग लोकतंत्र की बात करते हैं। धन्यवाद। প্রথমেই বলছি যে অনেক দূরে চলে গেছি আমরা, একটু শান্ত করার জন্য আমি বলছি, যেহেতু লোকাল ইস্যু নিয়ে কথা হচ্ছে এবং এইচপিসি কে আপনি এড়িয়ে গেলে হবে না। আগামীতে কোন ইন্ডাস্ট্রি হবে এটা দিবা স্বপ্ন। আমরা যে জিনিসটা হারিয়ে দিয়েছি, এবং আমার একটা ভাই বলে গেছে হোমওয়ার্কের ব্যাপারে ওরা হোমওয়ার্ক করে আসেনি। 2009 পর্যন্ত আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবজি হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্টার ছিলেন। 2009 পর্যন্ত এইচপিসি প্রফিটেবল ইন্ডাস্ট্রি ছিল। উনার হেরে যাওয়ার পর 2009 থেকে 14 পর্যন্ত এটা প্রফিটেবল ছিল। 14 থেকে 19 আনন্দ গীতে বিজেপির নেতৃত্বাধীন সরকারের হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্টার ছিলেন। উনি ফ্লোর অফ দ্য পার্লামেন্টে বলেছিলেন এটা প্রফিটেবল ইন্ডাস্ট্রি আছে। কিন্তু 14তে মোদী সরকার এসেছে, 15তে মিল বন্ধ হয়েছে। 15তে मिल बंद होने पर 16তে আবার मोदी जी ऐसे बोले गए कि मैं विधानसभा चुनाव में अगर सरकार आती है मैं खुलवाऊंगा। आज पर्यंत खुलছে। এটা মিথ্যাবাদী রাখাল বালকের দল এবং ওরা আসার পরে 14তে এসেছে, 15তে মিল বন্ধ হয়েছে, 16তে मोदी जी কমিটমেন্ট করেছেন, এরপরেও ফ্লপ হয়েছেন। আজ ওরা দিশাহারা দোষাহারা। मेरा जो भाई बोला था ना अभी, जो पाकिस्तान के कंपनी से पैसा लिया, अभी देखिए भाई आके देख लो, ये फैक्ट चेक है। ये फैक्ट चेक है कि कौन सा कंपनी ये एसबीआई का रिपोर्ट तुम देखो ना, ये देखो इंडिया टुडे का फैक्ट चेक है। तुम जिस कंपनी के बारे में बोल रहे थे ना, पावर और दिल्ली बेस्ड कंपनी है भाई, देख लो। थोड़ा होमवर्क ज्यादा करके आना, होमवर्क थोड़ा ज्यादा करके आना। ये देख लो, ये पढ़ के देख लो भाई, ये पढ़ के जगह नहीं, ये पढ़ के देख लो। हाँ ये पढ़ के देख लो। तुम बोला था ना कि पाकिस्तान से लिया ना, ये पढ़ के देख लो, ये पढ़ के देख लो। अब होमवर्क ज्यादा करके आना। मैं पिछफाले গৈছো, পিছফালেও আছে। নমস্কার, আমার নাম দেবাশিস রয়, আমি বিএনএস এর একজন মেম্বার। আমি সবার একটা কথা বলতে চাই যে এই ইলেকশনটা মানে খালি বিজেপি আর কংগ্রেস না। যদি কংগ্রেস এত খারাপ হয় তো কংগ্রেসের ক্যান্ডিডেটের যতগুলো লিডার আছে সব তো বিজেপিতে ঢুকছে, তাকে এখন বাইর করে দাও। তোমরা বলছো যে অপোজিশন স্ট্রং লিডার কেমনে করে হবো, অপোজিশন স্ট্রং লিডার কেমনে করে হবো? আরে কেমনে করে হবো? সব লিডার তো তোমরা নিয়ে নিচ্ছ, তোমরা নিও না। তারা আইতে চাইছে, তোমরা নিও না। এখন আমি একটা কথা কই, এই বরাকের মধ্যে নতুন একটা, এক মিনিট তোমরা কোশো, এখন আমি কই বরাকের মধ্যে নতুন পার্টি বাঙালি নবনির্মাণ সেনা নতুন এবার খাড়া হয়েছে। আমার কাছে মেম্বার কম, আমরা পার্টি ছোট। এক সেকেন্ড আমরা পার্টি ছোট, আজকের ডেটে আমরা পার্টি ছোট, কিন্তু একটা ছোট ছেলে একদিন বড় হয়। আমি এটা বলতেছি না তো বিজেপির ভোট দিও না কংগ্রেসের ভোট দিও, তাকে মারপিট দেখতেছো তোমরা কিরকম চলে। এইবারের ভোটটা বাঙালি নবনির্মাণ সেনারে দাও, একটা জবাব দাও দিল্লি আর দিসপুর রে আর সব রে, যে বাঙালি এখনো মরে নেই। মই আইছো বিজেপির প্রতিনিধি। আমি বিজেপির পক্ষ থেকে বলছি, এতক্ষণ যাবৎ বিভিন্ন দল এবং অরাজনৈতিক সংগঠনের বহুত আলোচনা হয়েছে। আমি চাই আর যে আজকের যে আলোচনা যে আয়োজন করা হয়েছে, আয়োজকরা ধন্যবাদ জানাইয়া আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আয়োজক যাদের তাদেরকে আমরা ধন্যবাদ জানাইতে চাই। আমার একজন ভাই কইছেন যে সব কংগ্রেসের ভাই অগল বিজেপিতেই যায়, তারার ঘর যদি ঠিক রাখতে পারে না, তারার বাইরে তারা বুঝাইতে পারে না, জনতারা বুঝাইব কিতা? তারার বাইরে তারা বুঝাই রাখতে পারে না, জনতারা কিতা বুঝাই রাখবো? চলি আছে উত্তপ্ত বিতৰ্ক। মই পৰাগ মণিয়াদিত্যই পুনৰ এবাৰ শিলচৰৰ পৰা আপোনালোকলৈ এই অনুষ্ঠান লৈ আহিম, কিন্তু এই মুহূৰ্তত লৈছো এটা চমু বিৰতি।
ঐতিহ্যমণ্ডিত শিলচৰ চহৰত মই চৰ্চা কৰি আছো নিৰ্বাচনী প্ৰেক্ষাপট, নিৰ্বাচনী দৃশ্যপট, কোন পচন্দৰ প্ৰাৰ্থী, কোন পচন্দৰ দল, ৰাইজৰ সৈতে কথা পাতি মই পুনৰ এবাৰ আগবাঢ়ি আহিছো ৰাইজৰ ওচৰলৈ। আমি বৰাক উপত্যকা সহ কিয় বিজেপিত ভোট দিম? যেতিয়া 1947-ত ভাৰত বিভাজন হল, কৰিমগঞ্জ পাকিস্তানত যাবলগীয়া হৈছিলে, সেই দুখ পাহৰা নাই আমি। তাৰ পিছত চট্টগ্ৰাম পাকিস্তানত যাবলগীয়া হৈছিলে, সেই দুখ পাহৰা নাই। বৰ্মা ভাৰতত আহিব বিচাৰিছিলে, কোনে দিয়া নাছিলে। নেপাল ভাৰতত আহিব বিচাৰিছিলে, কোনে দিয়া নাছিলে। আজাদ কাশ্মীৰ ভাৰতত আহিব বিচাৰিছে, কোনে দিয়া নাছিলে। সেইটোৰ কাৰণে ভাৰতত মোদী চৰকাৰ আহিব লাগে, বিজেপি আহিব লাগে, আকৌ আহিব লাগে, বিজেপি আহিব লাগে। ধন্যবাদ জনাইছো, আহিছো। ইমান টাইমত আমি বহুত শুনিলো, কেইটামান কুৱেশ্যনৰ জবাব মানে দিব লাগে বুলি মই মনে কৰোঁ। বিজেপিয়ে কৈ আছে আপকি বাৰ 400 পাৰ, সেইটো ধুনীয়া কথা। আগতে কৈছো, এতিয়াও কৈছো, আমি কিন্তু জনগণৰ ওপৰত ভৰসা কৰিছোঁ। আমি জনগণৰ ওপৰত আমাৰ বিচাৰটো দি দিছোঁ। জনগণে যিটো ৰায় আমাক দিব আমি মাথা পাতি ল'ম। আমি বহুত দিন হাঁচিলোঁ, এতিয়া নাই। আমাক যদি আকৌ নিদিয়ে আমি খুচি আছোঁ। সেইকাৰণে মই কৈছোঁ যে কিছুমান কথা মানে এনেকুৱা কথা যে ফেব্ৰিকেটেড কৰি পেলাই কোৱাটো ঠিক নহয়। তেখেতে যিবিলাক কথা কৈছে যে সেইদিনা কৈছে যে হেৰি অহাৰ পাছত, বিজেপি অহাৰ পাছত 2014-ৰ পাছত আমি অসমীয়া কথা ক'ব পাৰোঁ। তেতিয়া তেখেতক মই সুধিছিলোঁ, আপুনি যদি ইমান অসমীয়া ভাল পায়, ঔটেঙা কাক কয় অসমীয়াত আপুনি কওকচোন। আপুনি নোৱাৰে। আমি এইটো বিশ্বাস কৰোঁ, ভূপেন হাজৰিকাৰ এই গীতটো আমি বিশ্বাস কৰোঁ। আনৰ লগতে যদি অসমীয়া অসমতে যদিহে নেবাচে বাৰু ক'ত নেবাচিব, এইটো আমি বিশ্বাস কৰোঁ। আমি বিশ্বাস কৰোঁ ঈশ্বৰ আল্লাহ তেৰে নাম সবকো সুমতি দে ভগবান। থ্যাংক ইউ। আমি বিএনএস-এর দাদাকে আমি একটা জবাব দিতে চাই। तुम जातिवाद से तोड़ोगे, हम राष्ट्रवाद से जोड़ेंगे। तुम जातिवाद से तोड़ोगे, हम राष्ट्रवाद से जोड़ेंगे। নমস্কার, আপনার মূল বিষয়টা কক। আচ্ছা 2 মিনিট। আজকে যখন আমরা রাম মন্দির হয়েছি, আমরা খুব খুশি হয়েছি, কিন্তু আমার অনুরোধ শুনো, রাম মন্দিরটা কিন্তু বানানো হয়েছে, কে উদ্ঘাটন করছিল, কে খুলছিল আমি জানুন না, জানিয়ে যাই। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এটা খুলিয়া দিছিল, ঠিক আছে। শুনো, আমরা খুব খুশি হয়েছি যে রাম মন্দির হয়েছে, কিন্তু রামের লইয়া পলিটিক্স চালাইয়া এই রামের নামে ভোট নেওয়াটা বাদ দেন, কারণ এটা ভগবানের নামটা পুরো আপনার বদনাম করে দিচ্ছেন। যে কোনো জায়গা দিতে আমি ওটা কয় জয় শ্রীরাম, মানুষের চাইয়া দিয়ে বই থেকে মাইনে লাগিল বা, এই জিনিসটা বাদ দেন। আপনারা নিজের যা কাজ করছেন এই কাজটার উপরে আপনারা ভোট চান। আজ যে মহাসড়কের যে কথা যে বলা হচ্ছে, আজকে মহাসড়কের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ডিক্লারেশনটা কোন সরকার আমল করেছে? তৎকালীন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সময় এই মহাসড়কের কাজকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে বিজেপি আমলে এই মহাসড়কের কাজ হয়েছে। আরেকটা কথা বলছি আমি রিগার্ডিং এসপিসি, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুটা বন্ধ এসপিসিকে যখন রিভাইভ করার জন্য আর্থিক প্যাকেজ দিয়ে একটাকে জাগিরোডকে সেই 27,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি করে দিয়েছে। আগামীতে বরাকবিলিতে হবে, সেটা বরাকবিলিতেও সেই হেমন্ত বিশ্ব শর্মা এসে এখানে ঘোষণা করেছেন। আজকে কংগ্রেসীরা আজ যে কথা বলছেন আগামীতে এইচপিসিতে বড় ইন্ডাস্ট্রি হবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলে দিয়ে গেছে। আপনি কো भाई, सबको बोल रहा हूं, मैं झुका नहीं, मैं बिका नहीं, कहीं छुप छुपा के खड़ा नहीं। जो डटे हुए हैं मुहास पर, मुझे उन सफों में तलाश कर। ये जो बीजेपी सरकार इस देश के साथ कर रही है, एक सवाल का जवाब मुझे चाहिए बस। आप लोग जो बोल रहे थे सबका साथ सबका विकास, मैं उसको मानता हूं, आपका नारा है, आप दीजिए। आप जो बोलते हैं बेटी बचाओ बेटी पढ़ाओ, हाथरस का जवाब दे दो, मणिपुर का जवाब दे दो, मेरा वोट आपका। आप कश्मीर का जवाब दे दो, कश्मीर का जवाब दे दो। और एक बात, we can't say India is a secular country until Kashmiri Pandit don't return to their valley. মই বেছি সময় নাপাম, এবাৰ মই অনুৰোধ জনাইছোঁ সকলোৱে যাতে এটা পইণ্ট এটা বাক্য কয়। আমার ছোট ভাই হাথরস এবং মণিপুর নিয়ে ভারতীয় জনতা পার্টির মহিলারা সুরক্ষিত নন সেই কথাটা উনি বলেছেন। আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি 2014 সালের পরে মহিলাদের সুরক্ষার জন্য কি কাজ করেছে আপনি জানেন? একটা মিনিমাম কাজ আমি আপনাদেরকে বলছি যে নর্থ ইন্ডিয়াতে
প্রত্যেক মহিলা শৌচ করার জন্য নিজের বাড়ির বাইরে যেতে হতো। প্রায় 30 কোটি শৌচ বানিয়ে দিয়েছে, বাথরুম বানিয়ে দিয়েছে এই আন্দারে। এই কাজ করেছে নরেন্দ্র মোদী সরকার। ধন্যবাদ জানাইছো। এফালে আৰু কেইবাজন ব্যক্তি আছে, মই আপোনাৰ ওচৰলৈ আহিছো। হয়, এট দ্য ভেরি ইনিশিয়াল প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি নিউজ 18কে এবং এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা নিবেদন করে 2-4টি কথা বলে শেষ করব। আমরা অনেক ডিবেট করেছি, ডিবেট তো হবেই, যেহেতু পলিটিক্যাল পার্টি, ডিফারেন্ট পার্টিস, তাদের ওপিনিয়ন ডিফারেন্ট হবে। বাট দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস ইজ দ্যাট হোয়াট উইল বি দি ফেট অফ দ্য কমন পিপুল। কমন পিপুলে ভোট দেবে। আমরা রাজনৈতিক দল এখানে যারা এসেছি বা আমার মতো এনজিও থেকে যারা এসেছি, উই আর নট অনলি দি ফ্যাক্টর, উই মে ফাইট এগেইনস্ট ইচ আদার ফর আওয়ার ওন ওপিনিয়ন। সবাই চাইবে আমার দলকে আমি জিতিয়ে নেই, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখুন, আমরা যাকে প্রতিনিধি করে দিল্লিতে পাঠাবো সেই লোকটা আমাদের জন্য কত করবে কি না, হোয়াট আওয়ার হিস্ট্রি টেলস, আমাদের সেটা চিন্তা করতে হবে। বরাক থেকে যাবে, বরাকের উন্নয়নের জন্য কে কি করবে সেটা আমাদের ভাবা উচিত। আজকে দেখুন, চিন্তা করে বরাকের কি পরিস্থিতি হয়েছে, তার জন্য যে শুধুমাত্র যে কোনো একটা রাজনৈতিক দলকেই দায়ী করা যায় না। দ্য পিপল হু হ্যাভ বিন রিপ্রেজেন্টেড ফ্রম আওয়ার এরিয়া, ফ্রম দিস রিজন, যারা গিয়েছে তারা নিষ্কর্মা, তারা কেউ আওয়াজ তুলতে পারেনি আমাদের দাবি নিয়ে, ইরেসপেক্টিভ অফ অল দ্য পার্টিজ। মই এফালে গৈছো, সাহসী পক্ষৰ পৰা কোনোবাই ক'ব? রুলিং পার্টি। আমি একটা কথা বলতে চাই। দাদা অনেক দেশের কথা বলেছেন। দেশের কথা যখন আসে, দেশের ডিফেন্সের কথা যখন আসে, সিকিউরিটির কথা যখন আসে, আমরা সবাই জানি যে MOU চুক্তি হয় 2টা কান্ট্রি বা 2টা সরকারের মধ্যে। কিন্তু আমরা কি দেখলাম, রাহুল গান্ধী MOU করছেন চায়নার নেতাদের সাথে। হ্যাঁ, সেটা আমরা ঠিক বুঝতে পারিনি। বিভিন্ন সেক্টরে আমরা দেখেছি। ইমান দীঘলীয়া সময় ক'ব নোৱাৰিব, এটা বাক্য। 1962 ওয়ারের সময় উনাদের প্রধানমন্ত্রী নেহরুজি বলেছিলেন, মাই হার্ট গোজ উইথ দি পিপল অফ নর্থ ইস্ট বাট আই ক্যান্ট ডু এনিথিং। দিস ইজ দেয়ার অ্যাকচুয়াল ট্রুথ। ধন্যবাদ জানাইছো। এফালৰ পৰা কোনোবাই ক'ব? भाई कांग्रेस बादशाह अभी हमसे सवाल किए, हमको काउंटर किए। कांग्रेस विरोध करने को मौका देती है। निर्भया जब कांड, सुन लीजिए बात, सुन। মাইক্ৰফোন আপোনাৰ ওচৰত আছে। মই মাত্ৰ 30 ছেকেণ্ডৰ কাৰণে আহিছো, কিন্তু গুচি যাম মই, সময় নাই। কাৰণ তেখেতেও মোক কৈ আছে এতিয়া যে মোকো ক'বলৈ সুযোগ দিয়ক। আপোনাকে 5 বাৰ মান কৈছো, দিল্লী সময় নষ্ট নকৰিব খালি। दिल्ली में जब निर्भया कांड हुआ था, दिल्ली में जब निर्भया कांड हुआ था, उस समय भारत में विरोध हुआ था, विरोध प्रदर्शन हुआ था, उसको न्याय मिला था। आज जब मणिपुर में एक लड़की को रोड से लेके जाया जा रहा था, तब आप लोग विरोध करने क्यों नहीं दिए? जब राहुल गांधी जाना चाहता था, उसको आपने रोका क्यों? यहाँ पे एक बात हुआ, शायद किसी ने नोट नहीं किया, एक सब करते करते आप लोग हारते रहते हैं। मेरे एक भैया ने ये ऊपर से उन्होंने बोला कि कभी भी हम देखते हैं आजकल ऐसा हुआ कि जय श्री राम का नारा लगता है, लग गया कि झगड़ा लग गया। जय श्री राम का नारा के साथ झगड़ा को आप रिलेट मत कीजिए, करते करते आप हार गए और हारते ही रहेंगे। वो नारा कभी झगड़े का साथ रिलेट नहीं होता। धन्यवाद। चेक सर, ये जो अडानी को लेकर जो डबल स्टैंडर्ड है वो आज मैं एक्सपोज करना चाहता हूं। कांग्रेस सरकार जो है तेलंगाना में, वहां पे अडानी ग्रुप ने 12,000 करोड़ रुपए इन्वेस्ट किया है, ठीक है, कांग्रेस सरकार ने। तो ये अडानी को लेकर जो डबल स्टैंडर्ड है कि अडानी देश का पैसा खा रहा है, ये हो रहा है, वो हो रहा है। और दूसरा बात, ये जो आज उन्नाव हाथरस और ये सब का जो इशू उठा रहे हैं आज, नहीं रुकिए, आज कर्नाटका के बेलागावी में क्या हो रहा है? फोर्स कन्वर्शन होके उसको जो है पट्टी पर आके उसको कन्वर्शन कराया, लव जिहाद हुआ है कर्नाटका में, उसके लिए भारी प्रोटेस्ट चल रहा है, लोग सड़कों पे आके उतर गए हैं। ধন্যবাদ জানাইছো সকলোকে। আৰু আপোনালোকৰ বক্তব্য ৰাইজে সিদ্ধান্ত ল'ব, ভোট দিব ৰাইজে, সকলোৱে বিচাৰ বিবেচনাৰে ভোট দিব। ইয়াত যথেষ্ট মানুহে কথা কৈছে, ইফালেও কৈছে সিফালেও কৈছে, কিন্তু যি ভোট দিব সকলোৱে নিজৰ বিবেক বিবেচনাৰে ভোট দিব। যোগ্য প্ৰাৰ্থী প্ৰেৰণ কৰিব, যোগ্য ব্যক্তিক সাংসদ নিৰ্বাচিত কৰিব, যোগ্য চৰকাৰ গঠন কৰিব আৰু যোগ্য প্ৰধানমন্ত্ৰী নিৰ্বাচিত কৰিব। ভোট দিবলৈ যাবই, সকলো ভোট দিবলৈ সাজু হওক, নিজে ভোট দিয়ক, লগতে আপোনালোকৰ বন্ধু বান্ধৱ আত্মীয় সকলোকে ভোট দিবলৈ আহ্বান জনাওক। ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব আৰু আমাৰ দেশৰ গণতান্ত্ৰিক ব্যৱস্থাৰ বৃহত্তম উৎসৱত অংশীদাৰিত্ব
গ্ৰহণ কৰি আপোনালোকে নিজৰ পচন্দৰ চৰকাৰ নিৰ্বাচিত কৰিব। ধন্যবাদ জনাইছোঁ আৰু অনুষ্ঠানৰ সামৰণি মাৰিছোঁ। শুভৰাত্ৰি।